পানিযুদ্ধ যখনই আমার কানে আসলো তখনই আলতাফ পারভেজের কথা মনে পড়লো, কারণ আলতাফ পারভেজ বোধহয় আজ থেকে 7-8 বছর আগে একটা বই বের করেছিল পানিযুদ্ধ। 7-8 বছর কি আরো বেশি হতে পারে। আলতাফ পারভেজ পানি নিয়ে কাজ করছেন। আমি ওনাকে বলবো পানি সেনাপতি, নদী সেনাপতি। যুদ্ধ যখন তখন উনি সেনাপতি, কারণ এইভাবে যুদ্ধভাবে আগে কেউ এভাবে তুলে ধরেনি। আরেকজন আসবেন, আসেননি এখনো, শেখ রোকন। উনি নদী কথক, আমি নদী সেনাপতি বলবো না, নদী কথক, প্রচন্ড রকমের কাজ করেছেন। আরো আছে, আজকাল অনেক তরুণ যোদ্ধা আছে যারা পানি যুদ্ধ করছে। আমি এই প্রসঙ্গে যা বলবো তা শুরু করব একটা ঘটনা দিয়ে। ঘটনাটা ঠিক নয়, এটাকে হ্যাপেনিং নয়, ইটস ইভেন্ট। একটা এই মাত্র গত সপ্তাহে আমি ডিবিসিতে টক শোতে গেছি। আমার পাশে আইনুল নিশাত, প্রফেসর আইনুল নিশাত, আর কেউ নাই। ডিবিসিতে একটা টক শোতে, সেখানে প্রফেসর আইনুল নিশাত আর আমি শুনো, তাহলে শুনলাম পাবা, আগ্রহ পাবা। বন্যা নিয়ে নানা কথা, এই ছেলে এসে বলে গেল যে বন্যা কিভাবে হলো, এটা নিয়ে নানা রকম। তার আগে কে যেন উনি সে বললো না যে একটা বিশাল ব্যাপার আছে, সেসব কথাবার্তা গেল। কিন্তু আরেকটা কথা আসলো, যেটা আমাদের কদিন ধরে, বেশ 1 বছর ধরে কি 2 বছর ধরে আলোচনা হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা। ঠিক কিনা? খুব আলোচনা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আমি বলছি এই যে তিস্তা মহাপরিকল্পনার নামে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। আমি ষড়যন্ত্র কেন বলবো না, কারণ আইইউসিএন একটা তিস্তার অববাহিকার ম্যাপ তৈরি করে। সেই ম্যাপে তিস্তা নদীর 2 পাশের যে 2টো বাঁধ আছে, এই বাঁধের ভেতরের এলাকাটা কেবল বাংলাদেশের অববাহিকা দেখানো হয়েছে আইইউসিএন। এবং সেই অববাহিকা দেখানোটা পশ্চিমবঙ্গের পানি বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রের যে জল বই আছে, বইয়ের মধ্যে উনিও দেখিয়েছেন। সেই অববাহিকাতেই এই তিস্তা মহাপরিকল্পনা, 2 পাশে বাঁধ, মাঝখানে যে এলাকা, সেটা। যে কোনো জল বিশেষজ্ঞ, আমাদের পাশে অধ্যাপক আছেন বা যারা করেন, তারা জানেন যে নদীর একটা বন্যা প্রবাহ পথ থাকে, আর নদীর প্লাবন ভূমি থাকে। নদীর দ্বারা, নদীর জলে পুষ্ট ভূগর্ভস্থ জলের একটা ক্ষেত্র থাকে। সমস্তটা মিলেই হলো নদীর অববাহিকা। আইইউসিএন কেন ওই দুই পাশের যে বাঁধ আছে, বাঁধের মধ্যেকার এলাকা দেখালো, এবং সেটার পরিমাণ 3000 বর্গ কিলোমিটার, হয়তো খুব জোর হবে। সিকিমে আছে 10,000, পশ্চিমবঙ্গে আছে 3000, আর বাংলাদেশে 3000। তাহলে বাংলাদেশে তিস্তার অধিকার কতটুকু হলো? এভাবে কেন দেখানো হলো? এটা একটা ষড়যন্ত্র নয় তো কি? আর তাছাড়া ওই প্রকল্প যেখানে নাকি তিস্তা প্রায় বন্যা হয়, বন্যার প্রবাহ ওই বন্যা পথ দিয়ে যায়, তার ভিতরে যে কোনো কাজই করা হোক না কেন, আমি বহু জনে প্রশ্ন করেছি, আমি বলেছি এই কাজের ফলে উপকৃত হবে রংপুরের কিছু ঠিকাদার, তারা কাজ পাবে, আর কনসালটেন্টরা যারা ওখানে ডিজাইন করবে, ওখানে কাজ পাবে, কাজ করতে গিয়ে যে কাজই করবে 1 বছর বন্যায় তা ভাসিয়ে নিয়ে চলে যাবে, শেষ। এই ষড়যন্ত্র কেন? এটাই অল্প কথাই বলতে হয় তো, বলে অন্য প্রসঙ্গে গেলাম। এরপরে প্রফেসর আইনুল নিশাত, ওনার যখন দুজন তো পরে যখন ওনাকে যখন কথা বলতে হয়, উনি কি পড়ান, ওনার কি পিএইচডি থিসিস কি, উনি কোথায় কি পড়েছেন, এগুলো বললেন। এর ধারে কাছে গেলেন না। কেন গেলেন না? কেউ জানো কিনা? কেউ বুঝতে পারছো কিনা? আইইউসিএন যখন এই ম্যাপ তৈরি করে, তখন উনি আইইউসিএন এর প্রধান ছিলেন। আইইউসিএন যখন এই ম্যাপটা তৈরি করে, তখন এই আইইউসিএন এর প্রধান ডক্টর আইনুল নিশাত ছিলেন। বুয়েট থেকে উনি ডেপুটেশনে গিয়ে ওখানে, মানে ছুটি নিয়ে ওখানে গেছিলেন। আপনারা জানেন কেন এই ম্যাপ তৈরি করা হলো?
তিস্তার পানিতে পুরা দিনাজপুর রংপুর ভেসে যায়, ওটা কি তার ইয়ে নাই, তার অববাহিকা নয়? এখন আমাদের আলতাফ পারভেজ পানি যুদ্ধ বই লিখেছেন, নেই এখন এই পাশে। আমাদের ছেলে মেয়েরা জানে যে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানি নিয়ে, অনেক রেফারেন্স আনতে পারেন, অনেক বিজ্ঞজনের কথা আনতে পারেন। আমাদের দেশে নদীর পানি নিয়ে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল ফারাক্কা ব্যারেজ নিয়ে, তাই না? ফারাক্কা ব্যারেজ নিয়ে 1975 সালে এটা চালু করা হয়, ঠিক আছে? এই যখন চালু করা হলো তখন একটা বড় একটা ঘটনা হয়েছিল, সে সবাই জানে। মৌলানা ভাসানী ফারাক্কা মার্চ করেছিলেন, করেননি? সবাই জানে। আজকে পানি নিয়ে যেখানে বসে আছি আমরা ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ জানে যে মৌলানা ভাসানী ফারাক্কা মার্চ করেছিলেন 16ই মে, নাকি? উনি ফারাক্কা মার্চ করতে গেলেন কেন? উনি কানসাট মার্চ করলেন না কেন? উনি চাঁপাইনবাবগঞ্জ মার্চ করলেন না কেন? দেশের ভিতরে তো উনি ছিলেন, দেশের ভিতরে তো থাকতে পারতেন। আজকে যত চেঁচামেচি হচ্ছে গজলডোবা যে তিস্তা পানি সরিয়ে নিচ্ছে, আমি বারবার বলছি যে গজলডোবা মার্চ করতে হবে। আমাদের যারা রাজনীতিবিদরা তারা তিস্তা মার্চ করে আমাদের ওখানে যে ব্যারেস্ট আছে সেই পর্যন্ত গিয়ে ওখানে চলে আসে। কেন? বাংলা বান্দা পর্যন্ত যেতে পারতাম না কেন? পঞ্চগড় পর্যন্ত যেতে পারতাম না? গেলে পরে হয়তো ঠেকিয়ে দিত, না যেতাম। কিন্তু কেন বললাম না যে আমরা গজলডোবা মার্চ করব, আমরা বলি তিস্তা মার্চ করব? ওই ভাসানী পড়াশোনা জানতো না, কে বলতো? আনপড় লোক, একটা পড়াশোনা জানে না, কিচ্ছু না, সে তো অনেক কিছু বুঝতো। আমাদের এত পণ্ডিত, এত ইয়াং ম্যান এখানে বসে আছে, তারা যোদ্ধা। একটু আগে বলাই হয়েছে যারা এমন একটা প্রজন্ম তৈরি করতে চায় যারা এটা করতে পারবে। কেন বোঝে না? কেন আমরা বলতে পারি না গজলডোবা মার্চ করব? পানি যুদ্ধ করবে তোমরা, যখন টাইটেল দিয়েছো তখন পানি যুদ্ধ করবে। পানি যুদ্ধ বুঝো? আলতাফ পারভেজের মধ্যে কতখানি যুদ্ধের কথা বলা আছে? যাই বলা থাক না কেন, সে তো টাইটেলটা দিয়েছে। আজকে আলোচনার বিষয় তো তাই। আমি তোমাদেরকে লম্বা কথা বলবো না, আমি হয়তো আরো কিছুক্ষণ থাকবো, কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবো। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে যায়, আলতাফ পারভেজ নাই, ও কোনো থাকা উচিত ছিল। সেটা হলো আমাদেরকে যখন এইরকম একটা প্রতিরোধমূলক পরিস্থিতিতে আমরা এখন উপনীত হয়েছি, যখন সারা দেশ জেগে গেছে, যা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জেগে গেছে, এমনকি আজকে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের কলকাতায় একটা সভা হয়েছে, যেখানে সেই সভাতে বলা হয়েছে যে ভারতের পূর্বাঞ্চল এবং বাংলাদেশের উপরে দিল্লির পানি আগ্রাসনের বিরুদ্ধে সভা। কে দেখেছে? কেউ কি দেখেছে? জানে না। গত সপ্তাহে হয়েছে, কলকাতায় হয়েছে। তাহলে এইরকম একটা পরিস্থিতি যখন আসলো, তখন তোমাদেরকে একটা কথা বলি, সেটাকে বলে টিপস, যুদ্ধের টিপস। যুদ্ধ করতে হলে অনেক জিনিস, সেটা নয় যে অস্ত্র নিতে হয়, সবসময় লাঠি নিতে হয় বা পাথর নিতে হয়, তা না। কথাতেও যুদ্ধ হয়, রেটরিক। এমন একটা কথা দিতে হবে, সে কথাতে যুদ্ধ বেঁধে যাবে। আমার সম্পর্কে একটু কে যেন বলেছেন যে আমি তাত্ত্বিক, এ ও হ্যান ত্যান ইত্যাদি। আমি তো এইসব কথা ছাড়ি। তোমাদেরকে একটা কথা বলি, মিশরে একটা ড্যাম আছে, আসওয়ান ড্যাম, জানো কিনা? এই আসওয়ান ড্যামে যখন পানি আটকায় তখন সুদানের বিরাট এলাকা ডুবে যায়। মিশর বলে ওসব বুঝি টুঝি না, আমি যদি পানি ছাড়ি তো কায়রো ডুবে যাবে, অতএব হতে দেবো না, কন্ট্রোল রাখ। আমাদেরকে যারা পানি যুদ্ধ করতে যাচ্ছে, সোজা বলতে হবে যে ফারাক্কা তোমার কাছেই থাক, গজলডোবা তোমার কাছেই থাক, নিয়ন্ত্রণ আমাদের হতে হবে। না হলে ওটা ছাড়া না ছাড়া নিয়ে আমরা ডুবছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, অতএব নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকতে হবে। তুমি যদি না ছাড়ো তাহলে আমার এলাকা খরার মধ্যে পড়ে, আমাদের 5,000 কোটি টাকা শুধু তিস্তাতে প্রতি বছর নষ্ট, আমাদের ক্ষতি হয়। ক্ষতিপূরণের তো সেই চুক্তি নাই। যদি 1997 সালে সেই এগ্রিমেন্টে আমরা সই করতাম, তাহলে 7-এর 1 ধারায় বলা ছিল যে উজানের দেশ এমন কিছু কাজ করতে পারবে না যেটা কি ভাটির দেশ ক্ষতি হয়। আর 7-এর 2-তে বলা আছে তবুও যদি ক্ষতি হয় তাহলে উজানের দেশ ভাটির দেশের এই ক্ষতিপূরণ দিতে বাধ্য। এটা লেখা আছে 7-এর 1 আর 2-তে। সেটা আমরা এখন সই করি নাই। এই সরকারকে বলছি যে ভাই তোমার তো কোনো সংসদ নাই, শুধু রাষ্ট্রপতিকে ঘাড় ধরে সই করাই নিল। এখন তো ঘাড় ধরে সই করানো হয়, রাষ্ট্রপতির তো কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই, আগেও ছিল না, এখনো নাই।
আগে এত করুণ অবস্থা ছিল না, এখন খুব করুণ অবস্থা। তো তাকে যে সই করে 97 এই কনভেনশনটাকে রেটিফাই করে দাও, তাহলে পরে ওই যে রিজওয়ানা বলছেন না যে আমরা জাতিসংঘে যাবো, জাতিসংঘ যাওয়ার পথটা কই? পথটা এইটা করুক। আর আমরা তরুণ প্রজন্মকে বলছি তোমরা বলতে থাকো, ফারাক্কা আর গজলডোবার নিয়ন্ত্রণ আমাদের হাতে আসবে, কারণ আমরা হলাম ক্ষতিগ্রস্ত, আমরা হলাম, আমাদের স্বার্থ এখানে রক্ষী ব্যাপার রয়েছে। এই টিপসটাই তোমাদেরকে দিলাম। তোমরা যখন এটা নিয়ে আলোচনা করছো, চিন্তা ভাবনা করছো, এগিয়ে যাও, এইভাবে আগাও। যুদ্ধ করে দখল করতে হবে না, এত কোনো জরুরি নাই। বন্দুক নিয়েও দরকার নাই, কথা চালাও, কথা চালালেই সব ঠান্ডা হয়ে যাবে। এই যে এক দুই চিকেন নেকের কথা বলে, আরে সবাই মিলে বলছে যে আমাদের যদি আমরা গিয়ে চিকেন নেকটা দখল করি, তাহলে তো উত্তর পূর্বাঞ্চল ফাঁকা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা এটা দখল করার কথা বলে তারা এটা বোঝে না যে আমরা যদি চিকেন নেকে যাই তাহলে ওরা তখন বগুড়া দখল করে নেবে, সেটা তারা কখনো বলে না। তারা কি বসে থাকবে? তারা যে ওই যে বালুরঘাটে যে তাদের বাহিনী পড়ে বসে আছে, ওরা তো সোজা ভারতের দিকে মার্চ করবে, তখন তো পুরো রংপুর বিভাগে চলে যাবে, তাই না? তো সবসময় অস্ত্র নিয়ে নয়, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে। মনে রাখবা, আর একটা কথা বলে শেষ করি, সেটা হলো দীর্ঘ সময়, আজকে 53 বছর হয়ে গেছে ভারতের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলতে গিয়ে বিভিন্ন ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ার্সেও কথা হতো বহুভাবে, আজ অনেকদিন হলে যাই না, 20 বছর হলে যাই না, তখন বলে যে বলতো আরে বাপরে, ভারতের বিরুদ্ধে আমরা কথা বলবো? ভারত হলো 15 গুণ একটা শক্তিশালী একটা দেশ, আমরা কোথায় এখানে? আমি ওই সবাই বলতাম যে তারা 15 গুণ শক্তিশালী একটা দেশ হতে পারে, রাষ্ট্র হতে পারে, তাদের প্রত্যেকের মাথা কি 15 গুণ? মানুষগুলোর মাথা কি 15 গুণ? মাথা তো সব আমাদের সমান, এমনকি অনেকের মাথা আমাদের চেয়ে ছোট আছে, বুদ্ধিতে অনেক দুর্বল হতে পারে, বুদ্ধি দিয়ে মারতে হবে এদেরকে। 97 সালের ওয়াটার কনভেনশনে আমরা সাইন করিনি, ওখানে 7-1 এবং 7-2 তারা নিয়ে আপনি বলেন ওই সময় আমরা কেন সাইন করিনি? পানি সমস্যাটা আমাদের জন্য নতুন কিছু না, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত বলুন। হয় কি, এটা নয় যে এই কনভেনশনটাকে সই করার ব্যাপারে আমাদের সরকারের মানুষরা আগ্রহী ছিল না, তা নয়। কিন্তু সরকারের তো সাধারণত থাকে যারা এই বিষয়ে রেলেভেন্ট না, মানে পানি, নদী ইত্যাদি রেলেভেন্ট না, তখন তারা বিশেষজ্ঞ পর্যায়ে মানুষ নিয়ে এসে তাদেরকে মতামত নিয়েছিল। দুটো জিনিস এখানে কাজ করেছিল। একটা হলো যে আমাদের বিশেষজ্ঞ পর্যায়ে যারা কাজ করেন তারা অনেকেই সব ব্যাপারগুলো জানেন না। যদি জানতেন তাহলে এত 53 বছর ধরে যৌথ নদী কমিশন একটা ছোট জগন্নাথ, ছোট্ট একটা পুতুল হয়ে থাকত। তাদের ভিতরে অন্তত ভেতর থেকেও কিছু কিছু কাজ করতো, কিছু বলতে পারতো, জানেন না। যার কারণে তারা এই অববাহিকার যে কতটুকু এলাকা হতে পারে সেটা তারা ভাবতে পারেননি। তারা মনে করেছিলেন যে গ্রাউন্ড ওয়াটার, তুমি কে প্রশ্ন করছিল, হ্যাঁ, গ্রাউন্ড ওয়াটার যে আছে, গ্রাউন্ড ওয়াটার কতদূর পর্যন্ত ব্যাপ্ত সেটা তারা নির্ণয় করতে পারেন না। কিন্তু এ ব্যাপারে যথেষ্ট স্টাডি আছে। এন্টার সমস্ত বরেন্দ্র যে ভূমি আছে সেটার গ্রাউন্ড ওয়াটার তিস্তার পানি দিয়ে, ওখানে যে তিস্তা ফ্যান আছে, তিস্তার যে আছে, এখানে বালিযুক্ত সয়েল আছে রংপুর আর দিনাজপুরের, ওখান দিয়ে তলা দিয়ে চলে যায়। কিন্তু আসলে পরেও সেটা হুরাসাগরে এসে মিট করে। হীরাসাগর হলো বেড়া আছে যে পাবনার বেড়া, ওখানে এসে, অতএব এলাকাটা গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার দিয়ে খুব সহজেই এই এলাকা নির্ণয় করা যায়। কিন্তু ওই সময় আমাদের বিশেষজ্ঞরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। কিন্তু দ্বিধাদ্বন্দ্বটা হয়তো আমরা সামনে দেখতে পাচ্ছি, ভেতরে সম্ভবত এটা ভারতীয় চাপ ছিল। ঠিক আছে, ভারতীয় চাপ ছিল, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। কিন্তু এর আগেও অন্যান্য যে সকল হেলসিঙ্কি রুলস আছে বা বার্লিন রুলস আছে, তার মাধ্যমে আমরা কিন্তু সহজে বুঝতে পারি যে একটা অববাহিকার সীমা কতদূর হতে পারে, কিভাবে নির্ণয় করা যায়, কোথায় পানি আসে। কিন্তু এটা তারা জানতেন না। এই কনভেনশনটা হলে 7-1 এবং 7-2 ধারার কথা, এটা পড়ো, এটা খুবই ভালো একটা কনভেনশন, খুবই ভালো কনভেনশন। আমাদের দেশে একটা বড় প্রকল্প ছিল গঙ্গা ব্যারেজ প্রকল্প, জানো কিনা? শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি যখন 2008 সালে আমি রিটায়ার করি, গঙ্গা ব্যারেজ প্রকল্প বারবার এসেছে। 2008 সালে পরে গঙ্গা ব্যারেজ প্রকল্প, ওই আগে বা পরে কনসালট্যান্ট নিয়োগ করা হয়, ডিজাইন করা হয়,
খুব নাম করা বাংলাদেশের অনেক নাম করা প্রতিষ্ঠান সেটাকে ডিজাইন করা হয়। ডিজাইন করার পরে আমি তখন চলে এসছি, আমি তখন রিটায়ার করে গেছি। আমি তাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে তোমরা এইসব কি করছো, এই ডিজাইন তো এটা ঠিক না, ওইখানকার পানি রাজশাহী ডুবে যাবে, এটা কি ধরনের কথা হবে? হাবাসপুরের পাবনা ইয়েতে রাজবাড়ির হাবাসপুরে, আর সেখানকার পানি স্টোর করে সে পানি ডুবে যাবে ওই ইয়েতে রাজশাহী, এটা কি ধরনের ডিজাইন? বলে না আমরা এটা কেমন ভাবে, এটা সবসময় আমি দেখেছি যে আমি যখনই কোনো কথা বলেছি তখন যে জানে সে চুপ থাকে, আর যারা জানে না 10 জন আমাকে তাড়া মেরে আসে। এইটা আমি পরিস্থিতি দেখেছি। আমি তাকে একদিন গিয়ে, সে বিশ্বাস করলো না, আমার এক স্নেহভাজন খুবই ভালো ছেলে, তাকে বললাম আমি তোমার অফিসে আমি আসবো। সে তখন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ওই অফিসের, আমি তাকে বললাম নিয়ে আসো, নিয়ে এসে দেখাই দিলাম তাদের যে বইপত্র নিয়ে এসে দেখাই দিলাম, ভুল ডিজাইন বিভিন্ন জায়গায় বলি, লেখাও দিই, এদের মধ্যে আসলো না। শত কোটি টাকার ডিজাইন হয়েছে, শত কোটি টাকার, এরা কেউ বুঝতে পারে নাই। সেই পর্যন্ত হাসিনা যখন ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা বলছে আপনারা তো ভুল করছেন, এটা তো ভুল ডিজাইন আছে। হাসিনা ফিরে এসে এক ধমক দিয়ে বন্ধ করে দিল। তাহলে শত কোটি টাকার যে তোমাদের বলছো যে আমাদের দেশে এত কনসালট্যান্ট আছে, এত আছে, কোথায় কি হয়ে গেল? হাসিনা তো তার চেয়ে বড়, হাসিনা তার চেয়ে অনেক বড় ছিল, এক ধমক দিয়ে সব বন্ধ। আমি তোমাকে আগে কি বললাম, তিস্তা এটা কোনো ব্যারেজ না, তিস্তা মহাপরিকল্পনা। নামগুলো চেঞ্জ বুঝা করবে। তিস্তা অলরেডি ব্যারেজ দুটো আছে, একটা গজলডোবা ব্যারেজ, একটা তিস্তা ব্যারেজ দুটো অলরেডি আছে। এটা হলো যে বন্যা প্রবাহ দুই পাশে বাঁধ দেওয়া আছে, যে বন্যার পানি যখন আসবে তখন এই নদী দিয়ে চলে যাবে, এই পাশে বাঁধ আর ও পাশে বাঁধ, ডান দিকে বাঁধ বাম দিকে বাঁধ, নদীটা চলে যাচ্ছে ভাটির দিকে। এই বাঁধ আর ওই বাঁধের মধ্যে দূরত্ব হলো 3 কিলোমিটার গড়ে। চিন্তা করতে পারো, নদীটা কিন্তু 3 কিলোমিটার না, চর আছে, এখানে পথ আছে, এখানে একটা পথ আছে, এখানে একটা পথ আছে। যখন বন্যা আসলে যাতে নদীটা ভরাট হয়ে গিয়ে চর বোঝাই হয়ে গিয়ে বাঁধের পর্যন্ত চলে যায়, তবুও প্লাবন ভূমিতে যেন না যায়। প্লাবন ভূমি বলতে এটা বাঁধের ওপারের অংশটাকে বলে, ওই পারের অংশটাকে বলে। বামে আছে হাতিবান্ধা, তারপরে এই লালমনিরহাটের জেলাগুলো, ডাইনে আছে রংপুরের জেলাগুলো, ইয়েতে কি বলে নীলফামারীর জেলাগুলো ডাইনে, বামে হলো লম্বি মানে লালমনিরহাট জেলা। এখন এর মধ্যে প্রকল্পটাকে এখন কি থিমটা কি? থিমটা হলো বড় আশ্চর্যজনক থিম ছিল। থিম মানে বুঝো তো, যে একটা সার বস্তুটা একটা কোন একটা জিনিসের কোন কাজের সার বস্তু ছিল এটা, ভারত তো পানি দেবে না, অথবা আমাদের যা আছে সেটা কিভাবে উন্নয়ন করা যায়। চিন্তা করো, আমি রাজশাহীতে যাই, রাজশাহীতে গেলে পরে যখন বলি, আমি যখন বক্তৃতা দিই আর অনেক লোকজন থাকে, বলে আপনারা পদ্মা করেন কেন? এটা কি পদ্মা নদী না এটা গঙ্গা নদী? আমাকে দেখাও রেকর্ডে কোথায় পদ্মা লেখা আছে। সমস্ত রেকর্ডে গঙ্গা লেখা আছে। গঙ্গা হলো পানি উন্নয়ন বোর্ডের হিসাবে গঙ্গা হলো দৌলতদিয়া পর্যন্ত গঙ্গা, আর তোমরা ওখানে বসে পদ্মা করছো। তাহলে তো গঙ্গা তো ওরা দিয়েই দিলে, তুমি তো গঙ্গা তো ভাগীরথী দিয়ে ইন্ডিয়াকে দিয়ে, আমি পদ্মা নিয়ে সুখী থাকি। কোন কাগজে কোথাও পদ্মা লেখা নেই। পদ্মা অনেক পিছনে ছিল, পদ্মা সুরেশ্বরের উত্তরে ছিল, মানে এই শরীয়তপুর ডিস্ট্রিক্টের উপরে পদ্মা নামে একটা খাল ছিল অতীতে, সেটাই বেড়ে দৌলতদিয়া পর্যন্ত নদী হয়েছে, পদ্মা নদী সে ছিল। দৌলতদিয়া পর্যন্ত কোনো পদ্মা নাই, এটা গঙ্গা নদী, বুঝলে? তো ওখানে এরকম একটা ব্যাপার, ওই তিস্তার ব্যাপারে আমরা ওই কল্যাণ রুদ্রের বই আছে, IUCN এর ম্যাপ আছে, IUCN এর প্রধানরা রথী মহারথী ছিলেন। এই যেমন আমাদের ডক্টর আইনুল শাহী যখন এই ম্যাপটা তৈরি হতেন, উনি তখন ওইটা প্রধান কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এটাকে বলা হয়, IUCN এর এটা তৈরি করা হয়। সেটা হলো কি, ওই দুই বাঁধের মধ্যে যে এলাকাটা এটাই হলো তিস্তা অববাহিকা। তোমাদেরকে সব জানতে হবে। তুমি যদি শুধু পত্রিকার কাগজে পড়লে হবে না, তুমি যদি জানতে চাও, হ্যাঁ পানি তোমার নদী বা এইসব ব্যাপারে অন্য ডিসিপ্লিন থেকেও তুমি এসে পড়তে হবে, অসম্ভব কিছু না। বিদেশে PhD করে দেখা যাচ্ছে PhD করছে একটা ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে, নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে PhD করছে, এটা অসম্ভব কিছু না।
একটা পর্যায়ে গিয়ে আমরা সবই জানতে পারি, সব ব্যাপারেই আমরা নাক গলাতে পারি, জানতে পারি ইচ্ছা করলে, সঠিকটা জানো, বেঠিকটা জানো না। ফেসবুকে যদি আমরা দেখি, ফেসবুকের 80% প্রোপাগান্ডা মিথ্যা। আজকে তরুণদের অনেক প্রশংসা হলো, কোন একটা টক সাথে গিয়ে এটিএন বাংলা টক সাথে আমি কেন বললাম যে তরুণরা একই কাজ করছে। যত এআইতে যত ফলস জিনিস তৈরি করা, ছবি তৈরি করা, এটা তৈরি করা, সব তরুণরাই করছে। কারণ বুড়োরা তো পারবে না, আমরা তো পারবো না ওই আইডি তৈরি করতে। এআইটা কে ব্যবহার করে? তরুণরা করে না। তাহলে তরুণদেরকে সায়েন্সের ইউজ এন্ড মিসইউজ, টেকনোলজির ইউজ এন্ড মিসইউজ এগুলো বুঝতে হবে। আজকে তো একটা চেতনা আসছে, তাই না? আমাদের একটা চেতনা আসছে যে দেশকে আমাদের রক্ষা করতে হবে, দেশকে প্রতিরোধ করতে হবে, দেশের মর্যাদা উপরে উঠাতে হবে। তাহলে আসো, সঠিক জিনিসটা জানো। ওটা একটা ফলস, ওটা একটা এই হাসিনা সরকার থাকলে কদিন আগে দেখতে যে অলরেডি কন্ট্রাক্ট দেওয়া হয়ে গেছে এবং 2000 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে, উঠানো হয়ে গেছে 1000 কোটি টাকা। মানে বাংলাদেশে যে জিনিসটা চলছিল, যেভাবে আগাচ্ছিল, যে এই পরিস্থিতি হয়ে যেত, ওটা একটা ফলস মিসলিডিং, মানে আর কি ওয়েস্টেজ প্রুফ পরিকল্পনা। ঠিক আছে, এক কথাই বলে দিলাম।